গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আবার একটা ব্লগে আমি এরম ভাবে বসে কথা বলছি। মেন টপিকে আসি। আমাকে তো দেখতেই পাচ্ছ, বাড়ি পেছন দিক দেখে বুঝতেই পারছো আমি আবার বহরমপুর এসেছিলাম। আর আজকে আমি চলে যাব। আজকে হচ্ছে 6 তারিখ। আজকে আমি ব্যাক করছি। আমার বহরমপুর আসার পেছনে কি স্টোরি ছিল, যারা আমার শর্টস দেখেছো তারা তো সবটাই জানো। বাই দ্য ওয়ে, ব্যাকগ্রাউন্ডে না নানান রকম আওয়াজ আসছে, তো ওটা একটু ইগনোর করো, কারণ ওদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আর মা ওদিকে রান্না করছে, তো আমি নাহলে ভিডিওটাই শুরু করতে পারতাম না। হোক, মেন কথা হচ্ছে রিন্টুর আগের মাসে ট্রেনিং এর জন্য, মানে সরি বুকিং এর জন্য ওদেরকে ব্যাঙ্গালোর নিয়ে গেছিল। ও গেছিল 27 তারিখ আর ও ব্যাক করেছে হচ্ছে 29 তারিখ। তো আমি ভাবলাম আমি তাহলে যাই, দুদিনের জন্য বহরমপুর থেকে ঘুরে আসি। রিন্টু আমাকে বললো যে তাহলে তুই যা। আমার ও বাড়িতে থেকে মন একদমই ভালো লাগতো না। ফার্স্টে আমি ভেবেছিলাম এই ব্যাগটার মধ্যে নেব। এই বিছানা চাদরটার কথা তোমাদের মনে আছে কিনা জানি না, এটা আমাকে মৌমি ওর বিয়ের পর দিয়েছিল, তো এটা ভেবেছিলাম আমি নিয়ে যাব। কিন্তু তারপর রিন্টু বারণ করছে, একে বৃষ্টির ওয়েদার, এই ব্যাগটার মধ্যে করে নিয়ে গেলেন আমি কেস খেয়ে যাবো, এত মানে ভারী আমি টানতে পারবো না। এটা যাটা করে দেখো, মা মাংস ঠান্ডা করতে রেখেছে, ওটা যাবে, তারপরে তো মিষ্টি আনতে যাবো, সবকিছু এটাতে সুন্দরভাবে চলে যেত, কিন্তু আমার চাপ হয়ে যাবে। আমার এই ব্যাগটাতে আমি নিয়ে যাব। আর একটা তো সাইড ব্যাগ, মানে স্লিং ব্যাগ আমি এখান থেকে কিনেছি। সেই স্লিং ব্যাগটা তোমাদেরকে দেখানো হয়নি। এই যে এই স্লিং ব্যাগটা শর্টসে আই থিঙ্ক আমি দেখিয়েছিলাম। এই স্লিং ব্যাগটা আমি কিনেছি। তো এই ব্যাগটার মধ্যে আমি আমার কসমেটিক্সের যা যা সেগুলো এখানের মধ্যে ডাম্প করে দিয়েছি। তো এই দুটো ব্যাগ নিয়ে আমি যাব। ফোনটাকে আমি এই জায়গায় স্ট্যান্ড করেছিলাম, আর এই জায়গায় স্ট্যান্ড করেছিলাম এই কভারটা সমেত। এই জায়গাটা জল পড়েছে, যাই হোক, এই কভারটা সমেত আমি ফোনটাকে এই জায়গাটা করে স্ট্যান্ড করেছিলাম। ফট করে ফোনটা খুলে পুরো এই জায়গাটা করে পড়ছিল, আমি হাতে ধরেছি, তাই আমার দেখে না বুকের মধ্যে ধস করে উঠেছে যে এই ফোনটা পুড়ে যাবে। মানে এর আগে আমার হাত থেকে দুবার পড়ে গেছে আইফোন। একবার ওই জল নেওয়ার জন্য স্ট্যান্ড করেছিলাম, সেখান থেকে পুরো ঠাস করে পড়ে গেছে একদম মাটিতে, পুরো ওই ও বাড়ির কথা বলছি। আর একবার এই বাড়িতেও পড়েছে। চার্জে দিয়েছিলাম, চার্জিং এর জন্য ওই টিভির ওপরের মাথা থেকে একদম নিচে পড়েছে। মানে আমার কপালের জোর কিছু হয়নি, আজকে পড়ছিল আমি হাতে ধরে নিয়েছি। মানে এই কভারটার জন্য স্লিপ কাটছিল বিষয়টা। এই দইটা যে আমার কি ভালো লাগে, অসাধারণ। মানে পুরো দই খাচ্ছি না ক্ষীর খাচ্ছি বোঝা যায় না। অপূর্ব। উপরের যে লেয়ারটা থাকে না সরের, একদম মোটা করে, অমৃত। দইটা নিয়ে দুটো স্টোরি আছে। অ্যাকচুয়ালি আমার এই দইটা ভীষণ প্রিয়, ঠিক আছে। তা আমি বিয়ের আগে মাকে বলেছিলাম তুমি আমাকে এই দই এক হাঁড়ি এনে দেবো, আমি একা বসে খাবো। ভালো কথা। আমি দুটো জিনিস বলেছিলাম। এক বলেছিলাম এই দই আমাকে এক হাঁড়ি এনে দেবো, আমি একা একা খাবো। আর দ্বিতীয়ত বলেছিলাম আমাকে এক বাটি চিংড়ি মাছ ভেজে দেবো, আমি শুধু একদম মশলা দিয়ে ফ্রাই করে দেবো, আমি শুধু শুধু খাবো, কাউকে দেবো না। তো চিংড়ি মাছ তো হয়নি, বাট এই দই মা আমাকে এক হাঁড়ি দই ওরকম এনে দিয়েছিল, 500 দই এনে এরমভাবে প্লাস্টিকটা ধরে আমার হাতে দিয়েছে। মানে তখন আমার বিয়ের আর কিছুদিন বাকি এরকমই আর কি। তো এনে আমার হাতে দিয়েছে। সেই দই তো আমি একা খেতে পারিনি, দইটা আমি শান্তি করে খেতেই পারিনি। দইটা খেতে গিয়ে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, মানে আমি শুধু কেঁদে গেছি ওই দই খেতে গিয়ে। তারপরে যেদিন আমার মানে এখান থেকে চলে যাওয়ার বিয়ের পরের দিন, তো সেদিনকে কি হয়েছে, সেদিনকেও এই লাল দই মা নিয়ে এসেছিল আলাদাভাবে। মানে বাড়ির জন্য কি দই ছিল না ছিল আমার মনে নেই, বাট আমার জন্য এই দই আলাদা করে নিয়ে আসা হয়েছিল। তো আমি আর রিন্টু ওই বাইরের ঘরটায়, তখন আমাদের রান্নাঘর ছিল, তো ওই বাইরের ঘরটাতে তখন আমি আর রিন্টু খেতে বসেছি। বাটিতে করে মা চিকেন করেছিল, তো সেই চিকেন দিয়েছিল আর এই দই দিয়েছিল। আমি ভাতটা নিয়ে শুধু নেড়েছি চেড়েছি, না আমি ভাত খেতে পেরেছি না আমি চিকেন খেতে পেরেছি। চিকেনের মধ্যে মার ওই লেগ পিস যে চিকেনটাকে ভালো করে আলাদাভাবে ফ্রাই করে ওটা আমার দুর্দান্ত লাগে, তো ওই পিসই দুজনকে দিয়েছিল। ও তো খেয়েছে, আমি খেতে পারিনি। দইটা অবধি আমি ঠিকভাবে সেদিন যাওয়ার দিন খেতে পারিনি। তো মোটামুটি না খেয়ে আমি এখান থেকে এক প্রকার বেরিয়েছি। এবার হাফ রাস্তা গিয়ে আমার পুরো পেটের মধ্যে তো ছুঁচোর ডন মারা আরম্ভ করেছে। আমার এত খিদে পেয়েছে, আর আমি না খিদে সহ্য করতে পারি না, আমার গ্যাসের পেন শুরু হয়ে যায়। তো হাফ রাস্তা যাওয়ার পর যখন আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর এটা রিন্টু খুব ভালো করে জানে। আমি বলছি আমার না অস্বস্তি করছে, তখন আমরা কৃষ্ণনগরে মানে ঢুকবো, আমার খুব অস্বস্তি করছে। তো কৃষ্ণনগরে ঢুকে গাড়িটা সাইড করে লাগানো হয়েছে, লাগিয়ে ওই জায়গা থেকে আমি ওদিকে মাকে দেখছি, মার চোখ ছলছল করছে। তো যাই হোক, কৃষ্ণনগরে ঢুকে গাড়িটা সাইড করে লাগিয়ে ওখান থেকে রিন্টু আমাকে গিয়ে আগে মোমো কিনে এনে দিয়েছে। তো আমি মোমো খেলাম, ওরা বাড়ির জন্য মিষ্টি নিল আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে এনে দিয়েছে। আমি মোমোটা খেয়ে না মনে হচ্ছে আমি স্বর্গ সুখ পেলাম, মানে এত রিলিফ পেয়েছি ওই মোমো খেয়ে।
তখন আমার বিয়ের শোক, আনন্দ, দুঃখ যাই বলো সব সাইড। আমার তখন পেট জ্বলছে রীতিমতন, খেয়ে আনছি না ভাই, মানে খিদে মানুষের কি জিনিস। ওই মোমোটা মনে আমি লাইফের বেস্ট মোমো খেয়েছিলাম, দারুণ লেগেছিল খেতে। চলো আর বক বক করবো না, খেয়ে নি, 12টা বাজছে, ডট 12টা, আর রেডিও হতে হবে। কালকে সারা রাত্রির মার ঠিকভাবে ঘুমই হয়নি, মা সকাল করে উঠে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করেছে। আর এখন আমি বললাম না দোকান যাবো, তো দোকান যাবো না, আর এত হুটোপাটা করে আমার আর ভালো লাগছে না যেতে। এবার এসে বেশিরভাগ দিন আমাকে মায়ে খাইয়ে দিয়েছে, আমি নিজের হাতে সেভাবে খাইনি। তো এখন চটপট করে খাচ্ছি, 1:45 বাজছে, খেয়ে তারপর রেডি হবো, বেরোবো ওই 1:45 নাগাদ। দেখো এইটা নেবেই না কেন? দেরি হয়ে গেছে, দেরি টাইম আছে করতে করতেই দেরি পুরোপুরি। এখন 2টো বাজছে, 2:45 ট্রেন, যদি বেরিয়ে টোটো না পাই হয়ে গেল গল্প। চলো আমার, ও দেখছো ওদিকে ফোনের চার্জার আছে, চলো। সানগ্লাস ব্যাগে 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 নিয়ে নিয়েছি। তুমি এই ব্যাগটা নিয়ে নাও বা এটা নাও, যে কোনো একটা নাও, আমি একটা নিয়ে নিচ্ছি। চলো চলো। বেরিয়ে তো পড়েছি, টোটো তো একটাও দেখতে পাচ্ছি না। টোটো না পেলে খুব সমস্যা হয়ে যাবে। আমি টিকিট কেটে নিয়েছি আমাদের বাড়ি থেকে। এই টোটো ডাকলাম তো শুনতে পেলো কিনা জানি না। বাড়ি থেকে স্টেশনের ডিস্টেন্স খুব একটা যেহেতু না, তো বাড়িতে বসেই অনলাইনে টিকিট কাটা হয়ে যায়, সেটাই করে নিয়েছি, তাহলে আর টিকিটের জন্য দাঁড়াতে হবে না। কি গরম লাগছে আজকে, রোদ উঠেছে। আমি ভাবলাম যাওয়ার দিনটা একটু মেঘমেঘ করবে, শান্তি। ওদিকে শুনলাম বৃষ্টি হচ্ছে, এদিকে রোদ উঠেছে। দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এবার লিফট বন্ধ, তবে কপালের জোর এখানে মালগাড়িটা দাঁড়িয়ে নেই। তো বিরক্ত লাগে না, এই প্রত্যেকটা বার এখানটা করে মালগাড়িটাকে দাঁড় করিয়ে রেখে দেয়, আর তার চক্করে মানে অশান্তি। মানুষ তাড়াতাড়ি করে যদি মনে করে ট্রেন ধরবে, পারবেই না। ওভারব্রিজ ওঠো, এবার ওভারব্রিজ উঠলেও ওই সাইডে লিফট আছে, নামার সময় যাদের পায়ের প্রবলেম, আমার মতো মনে হয় ওখানে হিমালয়ে উঠছে, এমন করে ওঠে। নাকের পাশে কেটেছে আবার নখ দিয়ে। চিনি বা না চিনি, হাওয়া থাকলে কি হবে, রোদের ভীষণ তাপ। ট্রেনের অ্যানাউন্স হলো জিয়াগঞ্জ স্টেশন, এই জিয়াগঞ্জ বলছি, মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে আসছে, জন্য এগিয়ে যাই। আমি তো লেডিসে উঠবো, আজকে ভালো ভিড় আছে। জলের বোতলটাকে আর ব্যাগে নেওয়ার মতন জায়গা পাইনি, আরে বিরাট রোদ। যাবা না, ফোন করো বাড়ি গিয়ে, মন খারাপ করবা না। সামনে মাস মাকে অবশেষে টাটা বাই বাই করে আমি এখন চললাম বাড়ির দিকে। ট্রেনটা আজকে একদম ঠিকঠাক টাইমেই ঢুকেছে, আর আজকে না তুলনামূলকভাবে ভিড়টা সত্যি অনেকটাই কম, বেশ ভালোভাবেই জায়গা পেয়ে গেছি।
মাকে যতই বলি মন খারাপ করবে না, বলতে কি আমার নিজেরই যাই হোক। এখানে প্রত্যেকবারের মতন কলার চিপস কিনেছিলাম আর এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর। এখানে না ট্রেনটা বেশ অনেকটা টাইম দাঁড়ায়। এবারেও আমি ভেবেছি কালীনারায়ণপুরে নেমে যাব, কারণ ওটাতে না অনেকটা ইজি হয়। তবে আগেরবার আমি কালীনারায়ণপুরে নেমে ওখান থেকে ট্রেন ধরে কাঁচরাপাড়াতে নেমেছিলাম, তাতে অনেকটা স্টেশন আমাকে হাঁটতে হয়। এবার আর সেই ভুলটা করব না, এবার কল্যাণীতেই নেমে পড়বো। এই যে দেখো কালীনারায়ণপুরে নেমে গেছি আর এখানে বেশ কিছুটা টাইম ওয়েট করতে হয়, তো বসে আমি মার সাথে ফোনে কথা বলছিলাম। রাস্তায় চলতে চলতে জানো তো চলা শেখা যায়। এই যেমন আগেরবার আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম আর বৃষ্টিতে ভিজেছিলাম, এবার এই জন্য ওভারব্রিজটার এখানেই বসেছিলাম। ট্রেনটার যেহেতু সামনেই লেডিস পড়ে, ওখানেই উঠবো, তাই জন্য ট্রেনটা ঢুকেছে, তারপরেই গিয়ে আমি ট্রেনে উঠেছি। একা চলতে শেখাটা না খুব দরকার। একটা টাইম আমি প্রচন্ড ইমোশনালি বলো বা মেন্টালি বলো ডিপেন্ডেন্ট ছিলাম, বাট এখন চেষ্টা করি যাতে নিজেরটা নিজে করে নিতে পারি। কারোর ওপর যত বেশি ইমোশনালি ডিপেন্ড করব বা এক্সপেকটেশন রাখবো, তত বেশি নিজেরই কষ্ট বাড়ে। এটা আমি সময়ের সাথে সাথে অনেকটাই বুঝে গেছি। কল্যাণী থেকে আমি অটো ধরে এখন চলেছি বাড়ির দিকে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি প্রথমবার দেখে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই। আজকের মতো টাটা।